তার মানে হলো যে তোমাদের পরীক্ষা 18 থেকে শুরু হবে। তো তোমাদের পরীক্ষা 18 এবং 19 যে কোনো একদিন হবে, ঠিক আছে? রুটিনটা এমন হবে যে 18 তারিখে হতে পারে বা 19 তারিখে হতে পারে শুরুতেই। সো বি কেয়ারফুল এবং এখন থেকে পড়াশোনা শুরু করো ঠিকঠাক মতো। আর তোমাদের মিড টার্ম ফাইনাল যে অ্যাসাইনমেন্টটা সেটি আমি এই উইকেন্ডে দেবো, শনিবার বা রবিবারে, এবং সেটা মাত্র 12 ঘন্টার জন্য। 12 ঘন্টার জন্য দেবো, সেটা আমি তোমার জানাই দেবো কখন দেবো, এবং তোমরা তার মধ্যে এটা সাবমিট করবে। আর ভাইবাটা তো ভাইবার দিন যে রুটিন পরীক্ষা ঠিক সেইভাবে হবে, দুটোতেই 15+15 30 মিনিটের পরীক্ষা হবে। আচ্ছা, তোমাদের গত ক্লাস পর্যন্ত যা পড়িয়েছি সেটি হলো মূলত তোমাদের মিড টার্ম সিলেবাস। আজকে যেটা শুরু করবো সেটি হলো ফাইনাল টার্মে পড়া আর কি, মানে এটা মিড টার্মে থাকবে না। মিড টার্মে গত ক্লাস পর্যন্ত থাকবে, অর্থাৎ লেকচার 7 and 8 পর্যন্ত যা আছে সেটা পর্যন্ত তোমাদের মিড টার্ম পড়বে, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছ জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। তোমাদের আজকে শুরু করব হলো ডাটা কমিউনিকেশনস আর নেটওয়ার্কিং এর নতুন একটা বই। সেটি হলো উইলিয়াম স্টার্লিংস এর বই। এটা খুব ইন্টারেস্টিং বুক এবং ভালো বই। আমরা বিভিন্ন বই থেকেই পড়াই, মূলত ট্রাউজেনের বইটা মেইন, ট্রাউজেনের বইটা ফলো করতে পারো, বাট এইটা আমরা উইলিয়াম স্টার্লিংস এর বই থেকে আমরা নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, একটা কল আসছে। সো আমরা আজকে যেটা পড়বো সেটি হলো ট্রান্সমিশন মিডিয়া। আমি কি এর আগে কোনো ক্লাসে কোথাও ট্রান্সমিশন মিডিয়া নিয়ে ডিসকাস করেছি, বা এমনি কোনো আলোচনা করেছি যেটা কি, বিষয়টা কি? কোথাও বলেছি, আলোচনা করেছি ট্রান্সমিশন মিডিয়া নিয়ে? এই আমরা তো, আমাকে শুনতে পাচ্ছ না? মনে আছে স্যার, আগে এটা নিয়ে আলোচনা করেন না মনে হয় না। আচ্ছা, ওয়েট। ট্রান্সমিশন মিডিয়া, আমরা যে কমিউনিকেশন সিস্টেম পড়ছি, এই কমিউনিকেশন করতে গেলে সাউন্ড আসছে কোত্থেকে?
যেমন ধরো তোমাদের বাসা যেখানে, বাড়ি যেখানে, সেটার সাথে মেন শহর, বাজার সবকিছুই কিন্তু একটা রোড দিয়ে কানেক্টেড থাকে। তোমাদের বিশ্ববিদ্যালয় যেখানে, সেখানেও কিন্তু একটা রোড দিয়ে কানেক্টেড। তার মানে রোড গুলো হলো আমাদের এই কমিউনিকেশনের একটা মিডিয়া বা একটা পাথ বা একটা মাধ্যম, অর্থাৎ এই রোড দিয়ে তুমি কানেক্টেড। তো এরকম তোমার সাথে আমি কথা বলছি, আমার যদি কোনো ফিজিক্যাল কোনো পাথ যদি না থাকে, দেন তো আমি তোমার সাথে কথা বলতে পারবো না, বা তুমি আমার কথা শুনতে পাবো না, বা তুমি আমার জায়গায় পৌঁছাতে পারবে না। তার মানে এভরিথিং ইজ কানেক্টেড বাই সাম মিডিয়া। যে মিডিয়া যদি না থাকে তাহলে তো তুমি ইট ক্যান্ট কমিউনিকেট। হ্যাঁ, তোমার ফ্রি স্পেস আছে, তোমার অনেক জায়গা আছে, ল্যান্ড স্পেস আছে, কিন্তু যদি রাস্তাটা কোনটা, কোন দিক দিয়ে যেতে হবে, সেই রাস্তা যদি না থাকে তাহলে তো হবে না। তো এরকম আমাদেরও অনেক ফ্রি স্পেস আছে, আমাদের অনেক তার আছে, অনেক ফিজিক্যাল মিডিয়া আছে, কিন্তু তার মধ্যে দিয়ে তোমাকে একটা নির্দিষ্ট চ্যানেল ধরেই কিন্তু তোমাকে তোমার জায়গায়, তুমি যেখানে যেতে চাও সেখানে পৌঁছাতে হবে। তো সেটি হলো আমাদের মিডিয়া। তো মিডিয়ার অনেক ক্যাটাগরিজ আছে, অনেক প্রকারভেদ আছে, ঠিক আছে? যেমন তাহলে ট্রান্সমিশন মিডিয়াটা কি আমি বলতে পারি ডেফিনেশন? ট্রান্সমিশন মিডিয়াটা হলো ইটস এ ফিজিক্যাল পাথ, ইটস এ ফিজিক্যাল পাথ বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার। কারণ আমরা তো কমিউনিকেশন করি সেন্ডার মানে যে পাঠায় এবং যে গ্রহণ করে, এই দুটোর মধ্যেই তো, এর বাইরে তো আর কেউ নাই। সুতরাং ইটস এ ফিজিক্যাল পাথ, মানে ট্রান্সমিশন মিডিয়া ইজ এ ফিজিক্যাল পাথ বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার ফর এনি ট্রান্সমিশন পারপোজেস। এটি হলো আমাদের ট্রান্সমিশন মিডিয়া। তাহলে in a data transmission system, the transmission media is the physical path between transmitter and receiver. এর ডেফিনেশন সবাইকে একটু মনে রাখতে হবে খুব সহজেই। এখন এই ট্রান্সমিশন মিডিয়ার কিছু ক্যাটাগরি আছে। তোমাদের খালি চোখে তোমরা যেটা জানো যে ট্রান্সমিশন মিডিয়া কি কি আছে তোমাদের সামনে, তোমরা দেখতে পাচ্ছ, বলো তো আমাদের এই কমিউনিকেশন পারপজে। বলো, একদম চুপচাপ আছো কেন? 28 জন স্টুডেন্ট আছো এখানে। কেবল স্যার, কেবল তার ওয়্যার। হ্যাঁ, কেবল। কি টাইপের কেবল? অপটিক্যাল কেবল, অপটিক্যাল ফাইবার। টুইস্টেড কেবল আছে, অপটিক্যাল ফাইবার আছে। অপটিক্যাল ফাইবার, আর একটা কি বললা? টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড? স্যার ভুলে গেছি স্যার, অ্যাকচুয়ালি টুইস্টেড ছিল স্যার। উচ্চারণটা হচ্ছে না, বানানটা হচ্ছে না। আর কেউ? অপটিক্যাল ফাইবার কোথায় দেখেছো, কোন জায়গায়? অপটিক্যাল ফাইবার তো স্যার নেটের মানে ইন্টারনেটও ব্যবহার হয়। ইন্টারনেটে দেখেছো অপটিক্যাল ফাইবার, ওকে গুড। একটা এক্সাম্পল হলো। আর আমরা তো স্যার ইন্টারনেটের জন্য ক্যাট টাইপের যে ওইগুলা কেবলও ইউজ করি। হ্যাঁ, ক্যাট ফাইবার কি কেবল, নাম বলো। স্যার ওটা টুইস্টেড পেয়ার কেবল। উচ্চারণটা হচ্ছে না গো, তোমরা কেন যে টুইস্ট পেয়ার কেবল। টুইস্ট হবে, টুইস্ট মানে কি পেঁচানো। কিসের পেছানো? সুতরাং সেই টুইস্ট থেকে টুইস্টেড পেয়ার কেবল, ওকে। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবল দেখেছো, অপটিক্যাল ফাইবার দেখেছো, এরকম। আর কি দেখেছো? দেখেছো বাট তোমরা হয়তো না বলতে পারছো না। আর কি দেখছো বলো? স্যার ইউএসবি কেবল দেওয়া তো স্যার ডাটা ট্রান্সফার হয়। ইউএসবি কেবল দিয়ে? আচ্ছা ঠিক আছে, ডাটা ট্রান্সমিশন তুমি ইউএসবি কেবলের কথা বলছো। আচ্ছা ঠিক আছে, ইউএসবি কেবল কত বড় হয়? ছোট স্যার। আচ্ছা ঠিক আছে। আর
স্যার আমরা যে মানে দেশের যে লাইনগুলো স্কুলে টিভিতে তা ওগুলো হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটা শুনতে যাচ্ছি। আমাদের ডিশ কেবল যেটি আছে সেটিও আমাদের ট্রান্সমিশনে ব্যবহৃত হয়। ওই কেবলটার নাম কি? স্যার সেটা জানি না স্যার। কে জানো বলো? সে কেবলটার নাম হলো RG6 কেবল স্যার। কি? বুঝি নাই কি? সে কেবলটার নাম হলো কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল, সিও তারপরে এক্সিয়াল কেবল। ঠিক আছে, কোএক্সিয়াল কেবল, টু স্টেট পেয়ার কেবল, তারপর অপটিক্যাল ফাইবার কেবল, এগুলো হলো কমিউনিকেশনে। আর 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 যেটা সবসময় ব্যবহার করো সেটা তোমরা বলো নি। আমি বলতে যাচ্ছি যে ব্লুটুথ স্যার, ব্লুটুথ সিস্টেমটা। এক্স্যাক্টলি, ব্লুটুথ, ব্লুটুথ ওয়াইফাই, ইয়েস। তার মানে হলো ওয়্যারলেস। তোমরা তখন বলছিলে হলো তার, ওয়্যার যুক্ত বা তার যুক্ত যে কমিউনিকেশন সিস্টেম, বা তার বিহীন যেটা আছে বা যেটাকে আমরা বলি ওয়্যারলেস মানে তার নাই, সেটি হলো আমরা যে ওয়াইফাই, যে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই ফুল মিনিং জানো? ওয়াইফাই ফুল মিনিং কি? তোমরা দেখছি নিজেরা আগ্রহী না। ওয়াইফাই ওয়াইফাই এত শব্দ ইউজ কর, বাট ওয়াইফাই এর ফুল মিনিং জানো না? স্যার ওয়্যারলেস ফিডেলিটি। সেটাই তো বলছি, ওয়্যারলেস ফিডেলিটি। তো এগুলোও কিন্তু আমাদের কমিউনিকেশন বা ট্রান্সমিশন মিডিয়া। তো আমরা এই ট্রান্সমিশন মিডিয়াকে ব্রডলি, in broad sense, we'll categorize in two schemes. Number one, guided medium, and number two, unguided medium বা মিডিয়া। গাইডেড মিডিয়া বলতে বোঝায় আমরা যখন কোনো সলিড ফিজিক্যাল কেবল ব্যবহার করি এবং সেই কেবল দিয়ে যখন আমরা কমিউনিকেশন বা ডাটা ট্রান্সমিট করি, সেটি হলো গাইডেড মিডিয়া। অর্থাৎ একটা তারের মধ্যে দিয়ে গাইড হয়ে যাচ্ছে। আর যখন আমরা তারবিহীন ডাটা ট্রান্সমিট করি, তার নাই কিন্তু একটা নির্দিষ্ট একটা ম্যাথমেটিক্যাল মডেলের মধ্যে দিয়ে কিন্তু আমরা করি, সেটি হলো আনগাইডেড মিডিয়া। অর্থাৎ যেটা ফ্রি স্পেসে ঘটনা ঘটে। তো এটা ফ্রি স্পেসে ঘটতে পারে, আবার পানির মধ্যে ঘটতে পারে। পানিতেও কিন্তু কমিউনিকেশন হয়। এক্সাম্পল দিতে পারবা কারা ব্যবহার করে পানির মধ্যে? স্যার সাবমেরিন যখন ইউজ করে, সাবমেরিন কেবল। ইউজ করে। ওকে, সাবমেরিন যখন নিজে কমিউনিকেট করতে চায় তখন তো সে পানির মধ্যে থাকে, সুতরাং পানিকে তখন ব্যবহার করতে হয় অ্যাজ এ মিডিয়া, ওয়াটারকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে হয়। বাট সাবমেরিন কেবল না। কে যেন বলা সাবমেরিন কেবল? নো, সাবমেরিন কেবলটা এটা না। সাবমেরিন কেবলটা হলো সমুদ্রের মধ্যে দিয়ে একটা তার যায়, সে তার দিয়ে যে ডাটা ট্রান্সমিশন হয় সেটিকে আমরা বলি সাবমেরিন কেবল। সেটি মূলত অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, তো আমরা পানির মধ্যে পানিকে মাধ্যম হিসেবে ব্যবহার করে কমিউনিকেশন করি। সাবমেরিন এটা মূলত সাবমেরিন ব্যবহার করে, বা বিভিন্ন ডিস্ট্রয়ার, ফ্রিগেট যে যুদ্ধ জাহাজগুলো আছে সেটা ব্যবহার করে, বা এমনি কোনো বাণিজ্যিক জাহাজ পানিতেও ব্যবহার করে, আবার তোমার আবার স্পেসে অ্যাটমসফিয়ারও ব্যবহার করে। কারণ একটা বাণিজ্যিক জাহাজ পানিতে কোথাও কোনো মেটাল উপস্থিতি আছে কিনা সেটা কমিউনিকেট করার জন্য রাডার বা সোনার ব্যবহার করে। নট রাডার, সোনার। সোনার দিয়ে পানির ভিতরে কোনো এক্সিস্টেন্স সে নির্ণয় করে, আর রাডার দিয়ে ফ্রি স্পেসে আকাশে কোনো কিছু কত দূরে কি আছে সেটা দিয়ে আকাশ থেকে সেটা দিয়ে রাডার করে। ঠিক আছে, তাহলে পানিতে কোনো কিছু উপস্থিতি বা কোনো ট্রান্সমিশন সিস্টেম করার জন্য আমরা ব্যবহার করি হলো সোনার, যেখানে সাউন্ড সিগন্যাল ব্যবহার করা হয়। মূলত সাউন্ড সিগন্যাল রিফ্লেকশনের মাধ্যমে সোনার সিস্টেম কাজ করে। আরেকটি হলো রাডার, ঠিক আছে, যেটা ফ্রি স্পেসে। তো যাই হোক, তো
তো এগুলো হলো মূলত আনগাইডেড মিডিয়া। এই সব কিছুই অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা যে কমিউনিকেশন সিস্টেমটা দাঁড় করিয়েছি সারা ওয়ার্ল্ড ওয়াইড এবং বর্তমানে আমরা ব্যবহার করছি, এই সব কিছু হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ যার ইলেকট্রিক্যাল প্রপার্টিজও আছে আবার ম্যাগনেটিক প্রপার্টিজও আছে। এতটুকু ক্লিয়ার সবাই? ওকে, এখন এই যে মিডিয়ার কথা বললাম, গাইডেড মিডিয়া বা আনগাইডেড মিডিয়া, এর কোনটা কোথায় কেন ব্যবহার করব, কি পারপাজে ব্যবহার করব, সেটা কিন্তু অনেক কিছু ফ্যাক্টর আছে, অনেক বিষয় আছে, তার উপর ডিপেন্ড করে। তোমার কাছে ধরো লোহা আছে, তাই বলে কি তুমি এই লোহা সব জায়গাতে ব্যবহার করতে পারো? লোহাতে খুবই শক্ত জিনিস, ঠিক আছে? ধরো এরোপ্লেন, বিমান যে পুরো আকাশে ওড়ে, এরোপ্লেনের বডি কি লোহা দিয়ে বানিয়েছে? না স্যার, তাহলে কি দিয়ে বানিয়েছে? অ্যালুমিনিয়াম স্যার। শুধু অ্যালুমিনিয়াম? এটা অ্যালুমিনিয়ামের সাথে আরো কিছু যুক্ত হয়, যুক্ত হয়ে অ্যালুমিনিয়ামের থেকেও হালকা, বাট অ্যালুমিনিয়ামের থেকেও শক্ত, পুরো অ্যালুমিনিয়াম স্যার। এবং অ্যালুমিনিয়ামের থেকেও বেশি বেন্ডিং ক্যাপাবিলিটি আছে। তো সবকিছুই শক্ত হলেই যে সেটা ব্যবহার করতে হবে, লোহা ব্যবহার করতে হবে, এরকম কোনো বিষয় না, ঠিক আছে? বা একটা গাড়ি, জাপানিজ যে গাড়িগুলা, সেই গাড়ির বডিগুলো কি দিয়ে বানানো হয়? ওটাও একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়, লুকস লাইক প্লাস্টিক বাট নট প্লাস্টিক বেসিক্যালি। তার মানে কি আমাদের বিভিন্ন উদ্দেশ্যে আমরা বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল ব্যবহার করি। যেমন বিমান একটা অনেক বড় জিনিস, তা অনেক মানুষ ওখানে ওঠে এবং সেটাতে আকাশে ওড়ে, সুতরাং তার বডি যদি ওজনদার হয়ে যায় তাহলে তো সেটা উঠতে পারবে। এই জন্য সায়েন্টিস্টরা বা তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদেরকে এখন থেকে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এগুলো নিয়ে ভাবতে হবে, যে কিভাবে সলিউশন দিলে সেটি কস্ট ইফেক্টিভ হয়, কিভাবে সলিউশন দিলে সেটি আমার যে উদ্দেশ্যে আমি এটা বানাচ্ছি সেই উদ্দেশ্যের জন্য সাকসেসফুল হয়। আমি বানাচ্ছি যে আকাশে উড়বে, তেমন একটা জিনিসের ওজন নিজেই যদি মানে 1000 কিলোগ্রাম ওজনের হয় আর মানুষের ওজন হয় 500 কিলোগ্রাম, তাহলে তো সেটা হলো না, সেটা তো এফেক্টিভ হলো না, ডিজাইনটা পারফেক্ট হলো না। তো এগুলো নিয়ে ভাবার পরেই বিজ্ঞানীরা এইসব ম্যাটেরিয়াল বা সংকর ধাতু বলি আমরা এগুলো তোমার ডেভেলপ করেছে। এগুলো সাধারণত পড়ানো হয় ম্যাটেরিয়াল সায়েন্স বা মেট্রোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ধরনের একটা কোর্স আছে বা একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে। সেই সব সাবজেক্টে বেসিক্যালি এইসব বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে পড়াশোনা করা হয়, বিভিন্ন ম্যাটেরিয়াল কিভাবে তৈরি করা যায় বিভিন্ন পারপাজ। যেমন ধরো আমি একটা ম্যাটেরিয়াল চাই যেটি ধরো কি বলে, ওই যে বললাম শক্ত হবে, সহজেই বাঁকানো যায় সেটা হবে, হ্যাঁ, কিন্তু খুবই হালকা ওজনের হবে। তাহলে বিজ্ঞানীরা মানে বিভিন্ন ধরনের ধাতু মিশ্রণ করে সংকর দিয়ে বিভিন্নভাবে টেস্ট করে করে এগুলো তৈরি করে, ঠিক আছে? তোমার কি বলে এটাকে, বিভিন্ন পারপাজে, ধরো যেটাতে ছুরি বানানো হবে সেই ছুরির ম্যাটেরিয়াল হবে একটু একরকম, যেটা দিয়ে একটা বাড়ির রড বানানো হবে সেই রডের ম্যাটেরিয়াল হবে একরকম, একটা বাড়ির টিন ছাদে থাকবে তার ম্যাটেরিয়াল হবে একরকম, তার ম্যাটেরিয়াল হয় কি সেটাও টিনের তৈরি কিন্তু সেটা আবার হিট তাপ প্রতিরোধক হতে হবে। মানে অনেকগুলো ফ্যাক্টর নিয়ে চিন্তা করেই কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট তৈরি করা হয়। তো এরকম আমাদের বিভিন্ন ধরনের ট্রান্সমিশন মিডিয়া আছে। আচ্ছা, আমার ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে, যার ফলে কথা বলতে একটু তোমাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে। কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? না স্যার। এগুলো বিষয়ে তোমাদের চিন্তা করতে হবে এখন থেকে, কারণ তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ো অলরেডি, তোমরা বিশ্ববিদ্যালয়ে এখন একটা মিডল স্টেজে আছো, হয়তো 1-2 বছর পরে তোমরা গ্রাজুয়েট হবে। সুতরাং এখন থেকেই তোমাদের রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম নিয়ে ভাবতে হবে, শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে না, হ্যাঁ, সোসাইটি, সমাজ, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম এগুলো নিয়েও ভাবতে হবে।
ঢাকা শহরে এত জ্যাম, কেন জ্যাম, কিভাবে দূর করা যায়, এগুলো নিয়েও ভাবতে হবে। বুঝেছো? শুধু নিজে কিভাবে ভালো থাকবো এটা নিয়ে ভাবলে চলবে না। ওকে, তাহলে তুমি মানুষ হিসেবে তোমার কোনো কন্ট্রিবিউশন থাকলো না, তার মানে সোসাইটিতে তুমি ভ্যালুলেস। কিন্তু আমাদের বাংলাদেশে আবার ঘটনা উল্টে গেছে আর কি, যে নিজেকে নিয়ে ভাবে সে সোসাইটিতে বেশি ভ্যালুয়েবল। এনিওয়ে, তাহলে the characteristics and quality of a data transmission are determined both by the media and the signal. Wait a minute, I have a call. হ্যালো। জি স্যার। হ্যাঁ, আমাদের আমরা যে একটা কনফারেন্স করতেছি আজকে, মূলত সেই কনফারেন্সের আর কি নোটিফিকেশন যাবে, এই জন্য বিভিন্ন জায়গাতে কল টল আসছে আর কি। ওকে, আমাদের উপরতলায় একটা শব্দ হচ্ছে, সেটা খুব নয়েজ সাউন্ড। ওকে, তাহলে গাইডেড মিডিয়া এবং আনগাইডেড মিডিয়ার কথা বললাম, এবং এটাও বললাম যে এই আমাদের যে ট্রান্সমিশন কোয়ালিটি, এটা ডিপেন্ড করে হলো সিগন্যাল ইটসেলফের, এবং সেই সিগন্যালটা যে মিডিয়াটা ক্যারি করছে
সেই সেই মিডিয়ার উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, অর্থাৎ আমি যে কথা বলছি তুমি শুনতে পাচ্ছ, এই কথার কোয়ালিটিটা ডিপেন্ড করবে হলো যে চ্যানেলের মধ্যে দিয়ে আমার ট্রান্সমিশনটা হচ্ছে এবং সিগন্যাল স্ট্রেংথের উপরে। সিগন্যাল স্ট্রেংথ বলতে ধরো আমি এখানে ওয়াইফাই ব্যবহার করছি, আমার যদি রাউটার যদি খারাপ থাকে বা আমার যদি অনেক দূরে যদি রাউটারটা থাকে, তাহলে আমার ল্যাপটপ থেকে ডাটা ট্রান্সমিট রাউটারে ধরো ঠিকঠাক মতো যাবে না, অর্থাৎ সিগন্যালটাই লো বা উইক সিগন্যাল। এই উইক সিগন্যালটা যখন রাউটারে যাচ্ছে, তোমার কাছে তখন আমার এই কথাবার্তাটা ঠিক মতো আসবে না। সুতরাং এটা সিগন্যাল কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। আবার আমার এখানে যে রাউটারটা ব্যবহার করছি, যে মিডিয়াটা, আমার এখানে ওরা অপটিক্যাল ফাইবার দিয়ে আমাকে একটা কানেকশন দিয়ে গেছে। বাট এটা বাদ দিয়ে যদি অন্য কোনো সিস্টেম ব্যবহার করতে, শুধুমাত্র তোমার টু স্টেট পেয়ার কেবল লাগাইতো এবং সেটা অনেক দূরে তাদের তার টেনে যেত, তাহলে মানে মানে তোমার কমিউনিকেশন সিস্টেমটা ভালো হবে না, মানে তোমার ভালো হবে না। আবার এমন হতে পারে যে আমি অনেক দূরে কথা বলতে চাই, যদিও আমরা এখন সবাই খুব ভালো করছি, আমরা অপটিক্যাল ফাইবার ব্যাকবোন ব্যবহার করছি, কিন্তু অপটিক্যাল ফাইবার ব্যাকবোন ব্যবহার না করলে, আজ থেকে ধর 10 বছর আগে যখন ব্যবহার করতাম না, তখন কিন্তু এত স্মুথ বা এত বেশি স্পিডের ডাটা একসাথে আমরা দেখতে পারতাম না, বা আমরা অ্যাচিভ করতে পারতাম না, বা আমরা ইভেন এখন যে রেকর্ডিং করছি, ভিডিও আপলোড করছি, ডাউনলোড করছি, এত দ্রুত করতে পারতাম না। অর্থাৎ মিডিয়াটা ইম্পর্টেন্ট। আমরা অপটিক্যাল ফাইবার আমরা জানি যে খুবই হিউজ ব্যান্ডউইথ ডাটা গ্রহণ করে, বাট অন্যদিকে আমরা যে ল্যানে যে টু স্টেট পেয়ার কেবল ব্যবহার করি, সেটা কিন্তু খুবই লো ডাটা ব্যান্ডউইথ ব্যবহার করে, যার ফলে কিন্তু সেই টু স্টেট পেয়ার তার দিয়ে কিন্তু ডাটা ট্রান্সমিশনটা ভালো হবে না। বা যদি অনেক দূরে ডাটা পাঠাতে চাই, এই টু স্টেট পেয়ার কেবল দিয়ে কখনোই অনেক দূরে ডিরেক্টলি ডাটা যায় না। এটা 100 মিটার 200 মিটার ম্যাক্সিমাম লেন্থ। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে হলো আদার মিডিয়া। এরকম, অর্থাৎ বিভিন্ন মিডিয়া বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ব্যবহার করা হয়। তো সেটা এখানে বলছে, দ্য ক্যারেক্টারিস্টিক্স and the quality of data transmission are determined both by the medium and the signal. Okay, for the guided media, the medium itself is more important in determining the limitations of transmission. তার মানেটা কি? আমাকে একজন বলো, প্রথম লাইনটা মানে কি? আমাকে একজন ব্যাখ্যা করো। কি ব্যাপার, সবাই কি বোবা হয়ে গেল নাকি? হ্যালো, স্যার আরেকবার বুঝান একটু। লিমিটেশন আছে নাকি স্যার, এমন কিছু বোঝাচ্ছে? For guided media, the medium itself is more important in determining the limitations of transmission. তার মানে হলো, আমরা যে ফিজিক্যাল সলিড পাতে কথা বলছি, যে কেবলের কথা বলছি, সে কেবলটা নিজেই গুরুত্বপূর্ণ বা নিজেই একটা ফ্যাক্টর এই ট্রান্সমিশনের বিভিন্ন লিমিটেশন যে থাকে সেটার জন্য দায়ী। আমি যে এক্সাম্পলটা একটু বললাম, যে আমি টু স্টেট পেয়ার কেবল, যেটা তোমরা ল্যাবে দেখেছো যে ল্যান করা থাকে, সেই কেবল দিয়ে তুমি যদি 100 কিলোমিটার দূরে সে কেবল টেনে নিয়ে গেলে, সে কেবল কি আমার ডাটা ট্রান্সমিট করতে পারবে? ধরো তোমার সাথে আমার, মামুন কোথায় আছো এখন, তোমার লোকেশন কোথায়? ওয়েস্ট শেয়ারপাড়া। ও, তুমি এই ওয়েস্ট শেয়ারপাড়ায় থাকো। দূরে কারা আছো? পঞ্চগড়ে কেউ আছো? চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। এখন আমার এই ঢাকা থেকে চাপায় যদি এই টু স্টেট পেয়ার কেবল টেনে নিয়ে যায় লম্বা করে, এটা সম্ভব না স্যার। বা ঢাকা শহরের ভিতরেই ধরো আমি এখনো আছি ওয়েস্ট শেয়ারপাড়ায়। ওয়েস্ট শেয়ারপাড়া থেকে গ্রিন ইউনিভার্সিটি ডিস্টেন্স ধরো সে 500 মিটার। এই 500 মিটার এই তার টেনে কি সেই ডাটা কি যাবে? তার টানা যাবে, কোনো সমস্যা নাই, 500 মিটার সম্ভব। কিন্তু সেই 500 মিটার দিয়ে এই ডেটা কি যাবে? তোমাদের কি মনে হয়? ফুল মানে পুরোপুরি যাবে না, কিছু ড্রপ হবে। কিছু না, বেশিরভাগই ড্রপ খাবে, কিছুই যাবে না। ডেটা বেশিরভাগই লস করবে আর কি। তো তার মানে কি? তার মানে মিডিয়া ইটসেলফ ইজ রেসপন্সিবল
for this event, for these challenges, for these limitations. সেটাই এখানে বলেছে। তো তোমরা এই লাইনটা পড়ে কি বুঝলা না, আমাকে কি বোঝাতে পারলা না? ওকে, and for the unguided media, অর্থাৎ যেখানে কোনো সলিড মিডিয়া নাই, যেটা ওয়্যারলেস, যেটা আমি আমার ল্যাপটপ থেকে ওয়্যারলেসের মাধ্যমে রাউটার কানেক্টেড, রাউটার থেকে অপটিক্যাল ফাইবার দিয়ে একটা সার্ভারে কানেক্টেড, সার্ভার থেকে ওরা কিভাবে কানেক্ট করেছে মনে হয় সেটা। এই ক্ষেত্রে তো আপনার রেঞ্জের পরিমাণটা কমে আসবে আর কি। হ্যাঁ, তার মানে হলো যে আর আনগাইড, এখানে আরেকটা হচ্ছে আপনার যদি দেয়াল বা ইয়ে থাকে তখন আবার প্রতিবন্ধকতা হয়ে যাবে। হ্যাঁ দেওয়াল টেওয়াল থাকলে সেক্ষেত্রে তো বাধাগ্রস্ত হবে, সেটিও একটা তার লিমিটেশন ফর দ্য আনগাইডেড মিডিয়া। ঠিক আছে, যদিও আমরা পেনিট্রেট করতে পারে, বাট 10 ইঞ্চির ওয়ালের বেশি যদি চওড়া হয়, 20 ইঞ্চি ওয়াল হয়, সেক্ষেত্রে আবার সিগন্যাল যদি খুব পাওয়ারফুল না হয় তাহলে কিন্তু এটা পেনিট্রেট করতে পারে না। অ্যাটলিস্ট আমাদের ওয়াইফাই রাউটার যেটা আমরা ব্যবহার করি, কমার্শিয়াল রাউটার, সেটাতে সম্ভব না, তখন হয়তো আরেকটু বেশি পাওয়ারফুল রাউটার ব্যবহার করতে হবে। এনিওয়ে, তার মানে দাঁড়াচ্ছে যে আনগাইডেড মিডিয়ার জন্য ব্যান্ডউইথ হলো ইম্পর্টেন্ট। আমি যে কথাটা বলতে যাচ্ছি যে গাইডেড মিডিয়ার জন্য যেমন তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, তার বিভিন্ন মানে তার লিমিটেশন, সেগুলো ইম্পর্টেন্ট। আর আনগাইডেড মিডিয়ার জন্য তার ব্যান্ডউইথ হলো ইম্পর্টেন্ট। ব্যান্ডউইথ যদি ঠিকঠাক না থাকে তাহলে আনগাইডেড মিডিয়া আমার ফ্রি স্পেসে ইট ক্যান নট সেন্ড ইউর ডাটা। আরেকটি আছে আনগাইডেড মিডিয়ার জন্য ইম্পর্টেন্ট, সেটি হলো অ্যান্টিনা। যে অ্যান্টিনা দিয়ে আমরা ডাটা গ্রহণ করি বা সেন্ড করি, সেই অ্যান্টিনাটাও কিন্তু আনগাইডেড মিডিয়ার জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা অ্যান্টিনা দিয়ে ডাটা গ্রহণ করি। আমরা এফএম রেডিওর অ্যান্টিনা থাকে, আমাদের মোবাইল ফোনের অ্যান্টিনা থাকে, আমাদের রাউটারের অ্যান্টিনা আছে। সেই অ্যান্টিনাটা কিন্তু গুরুত্বপূর্ণ। বেশিরভাগ অ্যান্টিনাই এখন অমনি ডিরেকশনাল, বাট অমনি ডিরেকশনাল বলতে চারিদিকে সমানভাবে কাজ করে, তারপরও যে কোনো একটা দিকে অ্যান্টিনা কিন্তু গেইনটা বেশি থাকে, অর্থাৎ ডিরেকশনাল থাকে। আমরা আগে টেলিভিশন দেখতাম অনেক আগে গ্রামে গঞ্জে টিভির অ্যান্টিনা দিয়ে, অর্থাৎ ওটাকে আমরা বলতাম এরিয়াল। আমরা এরিয়াল দিয়ে টিভি দেখতাম, অর্থাৎ অ্যান্টিনাটা ঘুরাই পেঁচায় আমরা কোথায় ভালো টিভি দেখা যায় সেভাবে ঘুরাইতাম। অর্থাৎ এটির কারণটা হলো এটা হলো ডিরেকশনাল। ঠিক আছে, তো এগুলো খুব ইন্টারেস্টিং পয়েন্ট এগুলো। ঠিক আছে, সবগুলোই। আমাদের এই যে এত কমিউনিকেশন সিস্টেম এভরিথিং, এগুলো বেসিক্যালি ডেভেলপ কবে হয়েছে বলো তো? 1900 শতাব্দীতে। 1900 শতাব্দীতে কি উপলক্ষে ডেভেলপ হয়েছে? আমাদের প্রয়োজন ভেদে স্যার, মানে আমরা ডিফেন্স ডাটা তথ্যগুলা আদান প্রদানের ক্ষেত্রে। তো তথ্যগুলো আদান প্রদান আমরা ধরো 1930 সাল বা 40 সাল কোথায় আদান প্রদান করতাম? যুদ্ধক্ষেত্রে অনেক সময়, আবার ডিফেন্স তো রেডিওর মাধ্যমে তখন ডিফেন্সে মূলত এত কিছু ডেভেলপ হয়েছে যেটাকে উদ্দেশ্য করে, সেটা হলো যুদ্ধ। পৃথিবীতে দুটো বড় যুদ্ধ হয়েছে, এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর একটি হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই দুটা যুদ্ধকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই কমিউনিকেশন সিস্টেমটা মূল ডেভেলপমেন্ট হয়েছে। আমরা যে রাডারের কথা বলছি, রাডার বা সোনার, এটাও কিন্তু এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে টার্গেট করেই ইনভেস্টমেন্ট হয়েছে, রিসার্চ হয়েছে এবং ডেভেলপ করেছে। এবং তখন বিভিন্ন দেশ তাদের অনেক গোপন টেকনোলজি তারা আবিষ্কার করত এবং তারা সেটাকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করত প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। এই পার্টিসিপেন্টের সংখ্যা আমি দেখেছিলাম 30 জন ছিল, এখন 22 জন হলো কেন? আস্তে আস্তে লিড নিচ্ছে স্যার। লিভ নিলে লাভ নাই, বা এখানে যে লিখে দিয়ে যাচ্ছে, এখানে কিন্তু আমি কিন্তু ওই লিখে নেওয়া ডাটা কিন্তু আর আমি এন্ট্রি করি না। আমি যখন রোল কল করব সেই এন্ট্রিটাই হবে প্রধান এন্ট্রি এবং একমাত্র এন্ট্রি। এটা একটু সবাইকে জানাই দিবা মামুন। চ্যাট বক্সে লিখে দিয়ে চলে গেলাম। মাঝে মাঝে দেখা গেছে স্যার নেট চলে যায়, সেই সময় যদি প্রেজেন্ট হ্যাঁ তাহলে হ্যাঁ, সেটা স্পেশাল কেসেস, বাট সেটিকে মানে এক্সাম্পল হিসেবে ধরা যাবে না, মানে আই মিন ইনস্ট্যান্স হিসেবে ধরা যাবে না। সেটি
তখন তার ক্লাসমেটরা যদি আমাকে বলে বা সে যদি নিজেও পরে বলে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কে কতক্ষণ আছে বা কে কতক্ষণ নাই। বিডিরেডে তোমাদের সকল পার্টিসিপেন্ট লিস্ট থাকে এবং কে কতক্ষণ ধরে আছে সেই সময়টাও থাকে। ওকে, তাহলে যেটা বলছিলাম, তোমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা কাহিনী বলি। সেটি হলো তোমরা তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সটা করেছো? না না স্যার। স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আসলে কি বোঝায়? অর্থাৎ ন্যাচারাল ইন্টেলিজেন্স আর মেশিন ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মনে হলো মেশিন ইন্টেলিজেন্স। তো সেই ইন্টেলিজেন্সের কনসেপ্টটা কিন্তু এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে আসছে। অ্যালান টিউরিং একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, উনি একজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান। উনি জার্মানরা তাদের যুদ্ধক্ষেত্রে ওই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বিভিন্ন মেসেজ আদান প্রদান করতো তার বিভিন্ন টিমের সাথে বা বিভিন্ন ডিস্টেন্সে, মানে বিভিন্ন যুদ্ধের কমান্ড যে অমুক জায়গায় অমুক শহরে এই সময় বোমা বর্ষণ করতে হবে, এই মেসেজটা তারা ওয়্যারলেস ভাবে ট্রান্সমিট করতো এবং তাদের রিসিভার মেশিন যেখানে পাঠাতো সেখানে তারা আবার ডিকোড করে পড়তে পারতো। ইনকোডেড, এটা ইনক্রিপ্টেড ছিল। তো অ্যালান টিউরিং ব্রিটিশ, ওনার কাজ ছিল, উনি একজন ক্যামব্রিজের প্রফেসর। উনি শুধু এই যুদ্ধের সময়টুকু স্পেশালি সিক্রেটলি অ্যাপয়েন্টেড হয়েছিল এই তোমার ব্রিটিশ বাহিনীর এই সিক্রেসি, অর্থাৎ তাদের এই কোড কিভাবে ভাঙা যায় ইনক্রিপ্টেড, তাহলে তারা যুদ্ধের ময়দানে তাহলে তারা অনেক উপকার পাবে বা অনেক আগাম তথ্য পেয়ে যাবে। জার্মানরা তখন ব্যবহার করতো ইনিগমা নামের একটা মেশিন, পাজল মেশিন, যে মেশিন বা কম্পিউটারে বলা যায়, এটাই আসলে প্রথম কম্পিউটার ইনিগমা, জার্মানদের তৈরি। সেই মেশিনটা তাদের যে ইনফরমেশনটা ছিল সেটাকে তারা কোড ওয়ার্ডে ভাগ করে ইনক্রিপ্টেড করে ফেলতো এবং করে সেন্ড করতো। তো ব্রিটিশদের কাজ ছিল সেইটাকে ভাঙা। তো এটা দায়িত্ব দিয়েছিল হলো অ্যালান টিউরিংকে, এবং অ্যালান টিউরিং এটা কাজ করতে যে অ্যাকচুয়ালি প্রথম ডিজিটাল কম্পিউটার কনসেপ্ট তারা উনি তৈরি করেন, এবং কম্পিউটার যে চিন্তা করতে পারে, মেশিন ক্যান থিঙ্ক, এই কনসেপ্টটা এই মেশিন দিয়েই কিন্তু সে ডেভেলপ করে। উনি 41 ইয়ার্সেই মারা যায়, খুবই অল্প বয়সে। বাট তাকে বলা হয় হলো ডিজিটাল কম্পিউটারের জনক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনকও বলা হয় তাকে। অর্থাৎ মেশিন, সে এমন একটা মেশিন তৈরি করে যে মেশিনটা সে কোডগুলোকে ভেঙে ফেলে, সে কোডগুলোকে তার ইন্টেলিজেন্স দিয়ে, তার কোড ওয়ার্ড দিয়ে ভেঙে ফেলে, ঠিক আছে? এবং এতে করে কয়েক লক্ষ লোকের মানুষের জীবন রক্ষা পায়। এবং এই প্রজেক্টটা খুব সিক্রেট একটা প্রজেক্ট ছিল, কারণ যদি জার্মানরা জেনে যেত যে ব্রিটিশরা এটা নিয়ে রিসার্চ করছে এবং তারা মেশিন তৈরি করছে, তাহলে কিন্তু তারা আবার অ্যালগরিদম চেঞ্জ করতো, অন্য কিছু করতো। তো এই জন্য এটা খুব সিক্রেট ছিল। এটা নিয়ে একটা মুভি আছে হলিউডের, দ্য ইমিটেশন গেম। এটা যাদের সুযোগ আছে তারা একটু দেখবা, দ্য ইমিটেশন গেম, ঠিক আছে? এই অ্যালান টিউরিং এর জীবনের উপরে বা এই মেশিন ডেভেলপের উপরে মুভিটা, ঠিক আছে? মুভির নাম আমি কি বললাম বলো তো? দ্য ইমিটেশন গেম। দ্য ইমিটেশন গেম, খুব ইন্টারেস্টিং। ওকে, তো তার মানে হলো দেখো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি বা ডিজিটাল কম্পিউটার কনসেপ্ট বলি, সেটা কিন্তু এই যুদ্ধ, আমি বলার উদ্দেশ্য হলো এই যুদ্ধের ময়দান থেকেই বা যুদ্ধ থেকেই বা যুদ্ধের জন্যই কিন্তু এগুলো ডেভেলপ হয়েছে, এবং যেটা আমরা এখন ব্যবহার করছি মানব কল্যাণে, হিউম্যান কাইন্ড ওয়েলফেয়ারের জন্য, ঠিক আছে? So the last point is key concerns are, মানে the main concern পয়েন্টই হলো ডাটা রেট এবং ডিস্টেন্স। তার মানে ডিজিটাল ট্রান্সমিশনে আমরা যে ট্রান্সমিশন মিডিয়ার কথা বললাম এতক্ষণ ধরে, এই ট্রান্সমিশন মিডিয়াটা যেভাবে ডিজাইন করি না কেন বা যে জিনিস দিয়ে বানাই না কেন,
যেমন ধর অপটিক্যাল ফাইবার নিয়ে কিন্তু রিসার্চ এখনো চলছে, অর্থাৎ এমন একটা ফাইবার তৈরি করব, গ্লাস ফাইবার যেটা চুলের মতো চিকন কিন্তু এখনো আছে, এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করবো যেন আরো বেশি পরিমাণ ডেটা পাঠাইতে পারি। তার মানে ইটস এ ইস্যু, রিসার্চ ইস্যু। সো ট্রান্সমিশন মিডিয়া কথা বলতে গেলেই আমাদের ডাটা রেট এবং ডিস্টেন্স, কত দূরে ডাটা পাঠাতে পারবো, এই দুটো কিন্তু আমাদের মেইন পয়েন্ট। কম খরচে কত বেশি ডাটা কত দ্রুত পাঠাতে পারি, এটি আমাদের আলটিমেট টার্গেট। যদি এমন হতো যে 1 টেরাবাইট ডাটা 1 সেকেন্ডে পাস করতে পারি, তাহলে কি সেটা খুব ভালো হতো না? জি স্যার। 1 টেরাবাইট ডাটা বা 100 টেরাবাইট ডাটা 1 মাইক্রো সেকেন্ডে, 1 সেকেন্ডেরও আরো 1 লক্ষ ভাগের 1 ভাগ, এত কম সময় যদি 100 টেরাবাইট ডাটা পাঠাতে পারতাম, তাহলে তো আমাদের কত না আমাদের ভালো হতো। এগুলো আমাদের আলটিমেট টার্গেট। তো আমরা এমন রিসার্চ করব যেখানে ডাটা রেট বেশি থাকবে এবং আমরা লং ডিস্টেন্সে ডাটা পাঠাতে পারি। হ্যাঁ, আমরা একই হার্ড ডিস্কের ভিতরে এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে ডাটা ট্রান্সফার করতে গেলেও কিন্তু আমাদের সময় লাগে না? ধরো 100 জিবির মধ্যে তুমি 20 জিবি ডাটা ড্রাইভ ডি থেকে ড্রাইভ ই তে যাবা, কপি করে পেস্ট করবা, তোমার কি 1 সেকেন্ডে যায়? সময় লাগে স্যার। সময় লাগে। সো ইট টেকস টাইম। এই নিজের ঘরের ভিতরে সময় লাগে। তুমি যখন আমার কাছ থেকে, আমি যখন তোমাকে 10 মেগাবাইট ডাটা পাঠাবো তোমার কাছে, তোমার তো সময় লাগে। জি স্যার। তাহলে 1 জিবি ডাটা যদি তোমাকে পাঠাই বা 10 জিবি ডাটা যদি তোমাকে পাঠাই, ইট টেকস টাইম, রাইট? সো এটা একটা রিসার্চ ইস্যু, কত দ্রুত কত দূরে পাঠাতে পারছি। তুমি অনেক দূরে আছো, তো সেক্ষেত্রে একটা ফ্যাক্টর, সেটা আমাদের বাধা, যার জন্য এত সময় লাগতেছে। সো এগুলো হলো আমাদের রিসার্চ ইস্যু। তোমরা ভবিষ্যতে যারা রিসার্চ করবে এইসব ফিল্ডে, তোমাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে। আমাদের রিসার্চের যে কোনো শুরুতেই আমরা চিন্তা করি যে আমাদের প্রবলেমটা কি। আমরা কিন্তু অনেকেই যারা রিসার্চ প্রজেক্ট বা এগুলো করি থিসিস, আমরা আসলে নিজেই বুঝি না যে আমি কি করতে যাচ্ছি। নিয়ম হলো যে প্রথমেই একটা প্রবলেম খুঁজে বের করা, যে অ্যাকচুয়ালি কি ধরনের প্রবলেম হচ্ছে এই ধরনের ঘটনায়। তাহলে সে প্রবলেমটা খুঁজে ডিফাইন করা, মানে এক্সাক্ট ডিফাইন করা যে প্রবলেমটা এই কারণে হচ্ছে, এই প্রবলেমটা দেখতে এরকম, এই প্রবলেমের কারণে এই প্রবলেম হয়, এই সমস্যা, এই প্রবলেমটা দূর করতে পারলে আমরা এটা করতে পারবো, এরকম এক্সাক্ট ডেফিনেশন দেওয়ার পরে দেন ওই প্রবলেমের পসিবল সলিউশন দিতে হবে, প্রপোজ করতে হবে এই প্রবলেমটাকে আমি কিভাবে দূর করতে পারি। এবং এটার জন্য আমাকে বিভিন্ন লিটারেচার রিভিউ করতে হবে, বিভিন্ন সাইট, বিভিন্ন জার্নাল, রিসার্চ পেপার পড়তে হবে এই রিলেটেড, এই প্রবলেমটাকে কে কিভাবে হ্যান্ডেল করেছে, কে কিভাবে সলভ করার চেষ্টা করেছে এবং সলভ করতে যে কতটুকু পেরেছে আর কতটুকু পারে নাই, এইসব স্টাডি তোমাকে করতে হবে। করার পরে তুমি একটা প্রপোজ সলিউশন দিবা, একটা মডেল দিবা, অ্যালগরিদম দিবা, বা একটা টেকনিক বলবা, মেথোডোলজি বলবা। তারপরে কি হবে, তুমি সেটা অ্যাপ্লাই করে দেখাবা যে না, তোমার প্রপোজড মেথডটা ইজ ওয়ার্কিং ওয়েল, বা যে প্রবলেমটা আমরা ফেস করছিলাম তোমার প্রপোজ মডেলটা সেটা সলভ করতে পারছে। এটি মূলত স্টেট অফ আর্ট অফ রিসার্চ, কিন্তু আমাদের কেউই এটা ফলো করে না। প্রবলেম খুঁজে বের করা মানেই হলো 50% রিসার্চ অলরেডি ডান। সুতরাং তোমরা যারা ভবিষ্যতে থিসিস বা প্রজেক্ট যখন নিবা তখন এইভাবে চিন্তা করবা, খুব বেশি কমপ্লিকেটেড কোনো প্রবলেম হ্যান্ডেল করার দরকার নাই, খুবই সিম্পল প্রবলেম হ্যান্ডেল করবা, বাট ফাইন্ড আউট দ্য রিয়েল প্রবলেম। ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ স্যার। ওকে, এটা দেখতে পাচ্ছ? এটা জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। এটা কি কি লেখা আছে? পড়তে পারছো না? কি লেখা আছে? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। স্পেকট্রাম মানে কি? বর্ণালী। বর্ণালী। বর্ণালী বলতে কি বোঝায়? আলোর রেখা। হ্যাঁ, আলোর রেখা। আলোর রেখা। জি স্যার, আলোক রেখা আর কি।
আলোয় কেন আসবে? এটা তো সিগন্যালের স্পেকট্রাম। এটা হলো আমরা যেসব সিগন্যাল আকাশে বাতাসে দেখি, আমরা ওগুলা যেসব রেঞ্জ আর কি। আমরা যেসব সিগন্যাল ব্যবহার করি, এই সমস্ত কিছুর স্পেকট্রাম মানে হলো বর্ণালী। বর্ণালী মানে এই না যে শুধুমাত্র আলো। যেমন ধরো তুমি মামুন হোসেন, তোমার বাড়ি কোথায়? বগুড়ায় স্যার। বগুড়া, তাই তো। ওকে, তুমি তোমার কিন্ডারগার্টেন স্কুল কোথায় পড়েছো? স্যার স্কুল তো স্যার আমাদের এলাকায় গ্রামে। তো হইলো, গ্রামের নাম কি? ওই স্যার মালঞ্চা হাই স্কুল। হাই স্কুল? তুমি কিন্ডারগার্টেন বা ছোট ওয়ান সরি স্যার ক্লাস, প্রাইমারি স্কুল স্যার। এই যে নিজের স্কুলের নাম ভুল করছো। ওদের কাছে তার মানে বলছি। আমি বলি, যেমন ধরো আমি যেটা ধরি আমরা, যে মানুষের লাইফের স্পেকট্রাম যদি আমি বলি, বা মামুনের লাইফের স্পেকট্রামটা আমি বলি, আমি এটা ফোরকাস্টিং করি। মামুন যখন তার বয়স ছিল 5 থেকে 10 বছর সে একটা প্রাইমারি স্কুলে পড়েছে। মামুনের বয়স যখন 11 হলো, সে 11 থেকে 15 এই সময় সে আরেকটা স্কুলে পড়েছে এবং 10ম শ্রেণী পর্যন্ত পড়েছে। তারপরে মামুন এসএসসি পাস করেছে। তারপরে মামুন তার বয়স যখন 16 থেকে 17 বা 18, তখন সে 2 বছর একটা কলেজে পড়েছে। তারপরে মামুনের বয়স যখন 19, মামুন একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এবং মামুন আরো 4 বছর এখানে পড়বে। সে 23 বা 24 বছর বয়সে মামুন এখান থেকে বের হবে। তারপরে মামুন কি করবে? 25 বছর বয়সে একটা চাকরি পেল। তারপরে মামুন কি করবে? 2 বছর বা 3 বছর পরে 28 বা 29 বা ইভেন 30 বছর বয়সে মামুন বিয়ে করবে। তারপরে আরো ঘটনা করতে থাকবে। তাহলে এটি হলো তার মামুন লাইফের স্পেকট্রাম, তার বিভিন্ন পর্যায়। যে 5 থেকে 10 সে এক জায়গায় ছিল, 10 থেকে 15 বছর বয়সে সে এক জায়গায় ছিল, 15 থেকে 20 বা 22 সে এক জায়গায়। অর্থাৎ এগুলো তার এক একটা স্পেকট্রাম। এটাকে আমরা বলি বর্ণালী, মামুনের লাইফের বর্ণালী বা স্পেকট্রাম। তো এরকম আমরা যে সিগন্যাল ব্যবহার করি, বিভিন্ন টাইপের সিগন্যাল আমরা ব্যবহার করি আমাদের কমিউনিকেশন পারপাস। আমরা রেডিও শুনি, এএম রেডিও। গ্রামে গঞ্জে আগে বা 1971 যদি তোমার নাটক সিনেমা দেখো, যে তখন একটা রেডিও ঘিরে অনেক মানুষ থাকতো, তো সেটি ছিল এএম রেডিও। এখন আমরা ব্যবহার করি এফএম রেডিও, শহরের মধ্যে, উইদিন দ্য সিটি এফএম রেডিও, আউট দ্য সিটি এএম রেডিও। এএম রেডিও একটা সিগন্যাল ব্যবহার করে রেঞ্জ, এফএম রেডিও আরেকটা সিগন্যাল ব্যবহার করে। তারপরে আমরা যে টেলিফোন কনভারসেশন করি, সেটি একটা সিগন্যাল ব্যবহার করে। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করছি এখন, সেটি একটা নির্দিষ্ট ব্যান্ড আছে, সেই সিগন্যালটা আমরা ব্যবহার করি। আমরা যে খাবার দাবার গরম করি, মাইক্রোওয়েভ ওভেন, সেটিও একটা সিগন্যাল জেনারেট করে, সেটি একটা সিগন্যাল ব্যবহার। এরকম বিভিন্ন পারপাজে বিভিন্ন সিগন্যাল রেঞ্জ হ্যাজ বিন ইউজড। তো এই প্যাটার্নটাকে, সমস্ত প্যাটার্নটাকে আমরা বলি হলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ফাইনালি ভিজিবল লাইট, সেটাও কিন্তু আমাদের একটা এই বর্ণালীর একটা অংশ বা স্পেকট্রামের একটা অংশ। তোমাদের ধারণা যে ছিল যে শুধুমাত্র আলোর বর্ণালী হয়, নো। টোটাল ট্রান্সমিশন কমিউনিকেশন সিস্টেমে যেসব সিগন্যাল ব্যবহৃত হয়, এই সমস্ত সিগন্যাল ফ্রম 0 হার্টজ টু বিলিয়ন অফ হার্টজ পর্যন্ত সিগন্যালের কোন সিগন্যালটা কোথায় ব্যবহার হয়, তার যে ব্যান্ড, সেটি হলো স্পেকট্রাম। আমরা আগে শুনতাম যে 2 ব্যান্ড রেডিও, 1 ব্যান্ড রেডিও, 3 ব্যান্ড রেডিও। ব্যান্ড বলতে স্পেকট্রাম, কয়টা স্পেকট্রাম সে ব্যবহার করে। এএম এর জন্য একটা ব্যান্ড, এফএম এর জন্য একটা ব্যান্ড, ঠিক আছে? এই প্রত্যেকটা এক একটা ব্যান্ড। সবাই কি ক্লিয়ার মোটামুটি? ক্লিয়ার স্যার। জি স্যার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্রিকোয়েন্সি ধরো, আমি ধরে নিলাম যে 0 থেকে শুরু হয়েছে এবং 10 টু দি পাওয়ার 15 পর্যন্ত এখানে রেঞ্জ করা আছে। 10 টু দি পাওয়ার 15 মানে কত হিউজ নাম্বার, অনেক বড় সংখ্যা, তাই না? ট্রিলিয়ন সংখ্যা। সো এটি হলো ফ্রিকোয়েন্সি রেঞ্জ উপরেরটা, আর নিচে আছে হলো ওয়েভলেন্থ ইন স্পেস বাই মিটার, মানে মিটারে ওয়েভলেন্থ করা আছে। অর্থাৎ ওয়েভলেন্থ মানে কি? একটা সিগন্যালের ওয়েভের দৈর্ঘ্য। একটা জিনিস খেয়াল করবা, যার যে ফ্রিকোয়েন্সির সিগন্যাল যত কম সিগন্যাল,
সেই ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ তত কি বেশি। বেশি। ঠিক আছে, তোমরা ফিগার থেকে দেখো উপরে 10 মানে 1000 হার্টজ ফ্রিকোয়েন্সি, নিচে আছে হলো ওয়েভলেন্থ দেখো 10⁶, তার মানে 10 লক্ষ মিটার তার ওয়েভলেন্থ। 10 লক্ষ মিটার মানে কত? প্রায় 10,000 কিলোমিটার, এরকম নাকি 1000 কিলোমিটার। তার মানে তার ওয়েভ লেন্থ মানে একটা সিগন্যালের শুরু এখানে হয়েছে, সেটা ওই শেষ হয়েছে 1000 কিলোমিটার দূরে যে। ঠিক আছে, অর্থাৎ এটি হলো ফ্রিকোয়েন্সি এবং তার ওয়েভলেন্থের সম্পর্ক। এরকম করতে করতে দেখো 10⁻15 হার্টজ মানে অনেক হাই ফ্রিকোয়েন্সি, তাই না? অনেক হাই, 10⁻50 মানে অনেক বড় ফ্রিকোয়েন্সি, মানে সরি অনেক হাই ফ্রিকোয়েন্সি, বাট তার ওয়েভলেন্থ দেখো 10⁻⁻6 মিটার। তার মানে কি মিলিমিটারও না, মাইক্রোমিটার, যেটা চুলের পরিমাণ, মানে স্পেস, যে ওয়েট, চুলের সাইজ, সেই পরিমাণ তোমার ওয়েভলেন্থ। তার মানে ফ্রিকোয়েন্সি যত বেশি হাই হবে তার ওয়েভলেন্থ তত বেশি কি হবে? কমবে স্যার। লো হবে। যত বেশি হাই হবে তত বেশি কমবে বা লো হবে। এই বেসিক জিনিসটা কি সবার মনে থাকবে যারা ক্লাসে উপস্থিত আছো আজকে? জি স্যার মনে থাকবে। এটা কি জীবনে ভুলবা? ভুলে গেলে না স্যার, মনে বলতে পারছি না, তবে মনে থাকবে ইনশাল্লাহ। বলতে পারছো না কেন? স্যার অনেক কিছুই তো ভুলে যাই আমরা সময় সাপেক্ষে। তোমার কি বান্ধবী আছে, আই মিন গার্লফ্রেন্ড আছে? না স্যার। ভেরি ব্যাড। এমন তো না যে, যেমন ধরো আমি যখন বিদেশে পড়তে যাই তখন কোরিয়াতে, তখন আমার বয়স ছিল হলো 27, হ্যাঁ 2006, হ্যাঁ 27 প্লাস। তো আমাকে কোরিয়ানটা বলে তোমার কি গার্লফ্রেন্ড আছে? ধরো আমার যদি থাকতো, আমি বলতাম কি না বলতাম, কারণ এটা আমাদের একটা বাঙালি কালচার যে হ্যাঁ বললে স্যাররা যারা মাইন্ড করবে এরকম, বা এরকম, বা মনে করবে যে ছেলেটা খারাপ। কিন্তু ওদেরকে যখন জিজ্ঞেস করতাম সবাই বলতে হ্যাঁ ইয়েস আই হ্যাভ। তো পরে খোঁজ দিয়ে দেখলাম যে ওর নাই আসলে, তারপরে সে বলে আমার আছে। কেন বলে? কারণ ওদের ধারণা যে আমার যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড না থাকে দ্যাট মিনস আই হ্যাভ সাম প্রবলেম। সো এটা তারা লজ্জা পায়, এই জন্য বলে যে হ্যাঁ আছে। তো যাই হোক, এটা হলো কালচারাল ডিফারেন্ট। তো এই জন্য আমি বললাম যে তোমার নাম কি? সাম্মির স্যার। সাম্মি। So you don't have your girlfriend. Actually, this is not mandatory. Just I'm মানে কি বলে asking. তো এই কারণে জিজ্ঞেস করলাম যে তার তো অনেক কিছু তোমার মনে থাকতে হয়, রাখতে হবে, তবে এইটা কিন্তু মনে রাখা বেশি, তার থেকেও এটা মনে রাখা বেশি জরুরি। একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের যদি তোমার ডেট অফ বার্থ ভুলে যাও, জন্মদিন, তাহলে তোমার খবর আছে। ঠিক আছে, এটা বলা যাবে না ওকে ইনশাআল্লাহ। যাদের হবে আর কি ইন ফিউচার। এনিওয়ে, তো যেটা বলছিলাম, তাহলে এই বিষয়টা, এই রিলেশনটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে যত রকম কমিউনিকেশন ঘটে সব রকমই এখানে প্যাটার্ন চেষ্টা করা হয়েছে। যেমন প্রথমে আছে পাওয়ার অ্যান্ড টেলিফোন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ভয়েস, মাইক্রোফোন, এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ গুলো থাকে এরকম। তারপর টু স্টেট পেয়ার যে কেবল থাকে তার রেঞ্জ থাকে এরকম। রেডিও আমরা যে কমিউনিকেশন করি তার রেঞ্জ টোটালটাই এরকম, বাট রেডিওর মধ্যে আবার এম ভাগ আছে, এফএম ভাগ আছে, আবার সেলুলার ফোন ভাগ আছে। সেলুলার কিন্তু এটা রেডিও কমিউনিকেশন। আমরা যে মোবাইল ফোনে যে ব্যবহার করি, বেসিক্যালি দিস ইজ নট মোবাইল ফোন, বেসিক্যালি এটা সেল ফোন বলি আমরা, বা সেলুলার ফোন বলি। মোবাইল ফোনটা কিন্তু কোনো টেকনিক্যাল কোনো শব্দ না, ঠিক আছে? সেল ফোনটা হলো টেকনিক্যাল, কারণ আমাদের যাবতীয় কমিউনিকেশনটা
সেলের মধ্যে ঘটে, এক সেল থেকে আরেক সেল, আরেক সেল থেকে আরেক সেল। এর জন্য এটাকে বলি হলো সেলুলার টেলিফোনি। তো এটা একটা ওয়াইড রেঞ্জ আছে রেডিও কমিউনিকেশনের, রেডিও, টেলিভিশন, তারপর সেলুলার ফোন এক্সেট্রা। বাট এর মধ্যে আবার এম রেডিও আলাদা, এফএম রেডিও আলাদা, টিভিটা আলাদা, এরকম। আচ্ছা, তারপরে আবার দেখো মাইক্রোওয়েভ কমিউনিকেশন আলাদা আছে, বা রাডার কমিউনিকেশন। আবার টেরেস্ট্রিয়াল স্যাটেলাইট ট্রান্সমিশনের ফ্রিকোয়েন্সি ব্যান্ড আবার বলে দেওয়া আছে, সে 10⁻9 টু 10⁻11। এটি হলো বেসিক্যালি আমাদের টেরেস্ট্রিয়াল এবং স্যাটেলাইট ট্রান্সমিশনের ফ্রিকোয়েন্সি রেঞ্জ। এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি ব্যবহার করি। তারপরে আছে হলো ইনফ্রারেড, অর্থাৎ আমাদের যে রিমোটে আমরা যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করি সেটা খুবই হাই ফ্রিকোয়েন্সি, সেটা রেঞ্জ আবার এই যে 10⁻11.5 থেকে 10⁻14.5 বা এরকম 14 সামথিং, এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি ব্যবহার করি। এই ফ্রিকোয়েন্সি দিয়ে আবার আমরা মিসাইল কন্ট্রোল করি, ঠিক আছে, মিসাইল যে বোম মারি, আমরা ড্রোন কন্ট্রোল করি এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ দিয়ে। তারপর ফাইনালি শেষের দিকে আছে আলো, এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি, যেটা ভিজিবল লাইট, এটা আমরা অপটিক্যাল ফাইবারও ব্যবহার করি, ঠিক আছে। তোমরা কি কোনো নয়েজ শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এই উপরতলায় কেউ মনে হয় তো ড্রিল মেশিন চালাচ্ছে। আচ্ছা, তো দেখো, তার মানে দেখো, ইটস ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা আমাদের চোখের সামনে অনেক ঘটনাই ঘটে, কিন্তু আমরা আসলে ঠিকঠাক জানি না, বা আমরা টেকনিক্যাল। সো দিস আর দ্য হিডেন থিংস, যেটা আমাদের চোখের আড়ালে এই ঘটনাগুলো এত কিছু রেঞ্জ করা আছে, এবং এটা কিন্তু এস্টাবলিশড, একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের মাধ্যমে এই রেঞ্জগুলো এস্টাবলিশড, এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশ, তার দেশের ভিতরে যে ফ্রি স্পেস আছে সেটা সেই দেশ সেই ফ্রিকোয়েন্সি। আমাদের তো সৃষ্টিকর্তা এই ফ্রি স্পেস দিয়েছে, ওপেন এয়ার সিগন্যাল দিয়েছে, ওপেন এয়ার। সুতরাং এর মালিককে আমরা, মানে আমাদের দেশের সরকার আর কি, এবং তারা লাইসেন্স দেয়। গ্রামীণ ফোনকে লাইসেন্স দেয়, এই ফ্রি লাইসেন্স ব্যবহার করতে এত টাকা নাই। এই ফ্রি লাইসেন্স, যেটা কোনো উৎপাদন আমরা করিনি, মানুষ করে নাই, বাংলাদেশ গভর্নমেন্ট করে নাই, বা আমেরিকা করে নাই, কিন্তু এই ওপেন হিউজ স্পেস, এটা ব্যবহার করার জন্য গ্রামীণ ফোন, রবি বা বাঙালি, তাদের বছরে শত শত হাজার কোটি টাকা বাংলাদেশ গভর্নমেন্টকে দিতে হচ্ছে, শুধুমাত্র লাইসেন্স পাওয়ার জন্য যে এই রেঞ্জের ফ্রিকোয়েন্সিটা আমি ব্যবহার করব। এটা যে কেউ যে কোনো ভাবে যে কোনো সিগন্যাল ব্যবহার করতে পারবে না। যে কেউ ইচ্ছা করলে রেডিও স্টেশন তৈরি করে সে সিগন্যালটা নিয়ে জেনারেট করতে পারবে না। পারবে? পারবে না। যে কেউ টেলিভিশন, টিভি বানাই দিল আর অন এয়ারে ছেড়ে দিল, হয়ে যাবে? He or she need to take proper permission or license from the government authority. যদিও আমার এককালে অ্যামেচার রেডিও লাইসেন্স ছিল, অর্থাৎ আমি নিজে একটা রেডিও স্টেশন তৈরি করতে পারতাম, অ্যামেচার, নট ফর কমার্শিয়াল। আই ক্যান কমিউনিকেট উইথ মেনি আদার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি এবং আমার বন্ধু, আমরা কলেজ লাইফে, বিশেষ করে ভার্সিটি ফার্স্ট সেখানে পড়ি, আমাদের একটা অ্যামেচার রেডিও লাইসেন্স ছিল, এখন এক্সপায়ার্ড। বাট আমার বন্ধুর নামে আছে। আমার বন্ধু ইউনেস্কোতে চাকরি করে, ওর কাজ হলো বিভিন্ন জায়গায় শুধু এন্টিনা ফিট করা, এন্টিনা ট্রান্সমিট করা আর কি। তো যাই হোক, তো সেটাতে আমরা কি করতাম, আমরা ব্রাজিলের সাথে একজন, মানে এরকম আগে যেমন পেন ফ্রেন্ড ছিল না, যে চিঠি লিখে বন্ধুত্ব হতো, ঠিক আছে, তো ওইরকম অ্যামেচার রেডিওতে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন মানুষ আছে, তারাও অ্যামেচার রেডিও আছে, তাদের সাথে আমরা কমিউনিকেট করতাম। একটা এন্টিনা ছাদে দিয়ে একটা রেডিও স্টেশন বানানো কিন্তু খুব সহজ, ছোট্ট একটা মেশিন, মানে মেশিন বলতে একটা ট্রান্সমিটার এবং সেন্ডিং, একটা রেডিওর মতো দেখতে ছোট্ট। ধোলাই খালে কিন্তু এগুলো পাওয়া যায়, বা জাহাজ যেখানে স্ক্র্যাপ কাটা হয় সেখানে কিন্তু অনেক যন্ত্রপাতি কিনতে পাওয়া যায় অনেক কম দামে। সেখান থেকে এসব কিনে আনতাম। কিনে আনার পরে, মানে আমার বন্ধু কিন্তু বেসিক্যালি সে ওই এরকম বিভিন্ন তোমার তার শখের যে বিষয়গুলো, কমিউনিকেশন, সেগুলো সে ইউজ করতো। বাট এটার জন্য ওই গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। স্যার এলাকা ভিত্তিক যে আমাদের ইয়েগুলো থাকে রেডিও, এলাকা ভিত্তিক নাকি, সারা ওয়ার্ল্ড ওয়াইড ইউ ক্যান কমিউনিকেট। এএম রেডিও, অ্যামপ্লিটিউড মডুলেশন। না আমি বলতে চাচ্ছি স্যার আমাদের
অনেক সময় জেলা ভিত্তিক রেডিও থাকে, তারপরে দেখা গেছে যে বিভাগ ভিত্তিক এগুলা হ্যাঁ, এফএম রেডিওটা হলো তোমার সিটি ভিত্তিক, সিটি ওয়াইজ, শুধুমাত্র সিটির মধ্যে থাকবে। এম রেডিওটা হলো সারা বাংলাদেশ ব্যাপী। তো এফএম রেডিওকে যখন পারমিশন দেওয়া হয়, তাকে বলে দেওয়া হয় যে এই ঢাকা শহরের মধ্যে তোমার এরিয়া। বাট যদি তুমি চিটাগং এ বা খুলনাতে যদি তোমার এই রিলে স্টেশন খুলতে চাও, খুলতে পারো। জাস্ট রিলে, মানে একটা স্টেশন থেকে তোমার এফএম হবে, এই ঢাকা শহরের মধ্যে হবে, খুলনার মধ্যে হবে, চিটাগং এর মধ্যে হবে হবে বা রাজশাহীর মধ্যে হবে, এতটুকু। আর এম রেডিওটা হলো এক জায়গা থেকেই সিগন্যাল জেনারেট হবে এবং সারা বাংলাদেশ ব্যাপী এটা তোমার চলবে। এম রেডিওর লাইসেন্স কাউকে দেওয়া হয় না, মানে গভর্নমেন্ট অথরিটি এখন পর্যন্ত বাংলাদেশে কাউকে দেওয়া হয়নি। কিন্তু টেলিভিশন লাইসেন্স যেমন সারা বাংলাদেশ ব্যাপী চালানোর জন্য দেওয়া হয়েছে, কিন্তু এম রেডিওটা আসলে এভাবে দেওয়া হয় না, এটা গভর্নমেন্টের আন্ডারে থাকে, কারণ এটা খুব সেন্সিটিভ। কারণ যে কোনো বার্তা, যে কোনো কথাবার্তা এটা গভর্নমেন্ট নিজস্ব হোল্ড করে। কিন্তু এফএমটা হলো কমার্শিয়াল পারপোজ, তুমি এখানে যেহেতু বিজনেস হয় এবং গভর্নমেন্ট এখান থেকে প্রচুর রাজস্ব পায়, এই জন্য এটা পারমিশন হয়। তোমার সেলুলার ফোন, তোমার মোবাইল কোম্পানি গ্রামীণ ফোন 1400 কোটি টাকা দিয়ে প্রতি বছর, 1400 না 14,000 টাকা আমার খেয়াল নাই, যেমন কত টাকা বকেয়াটা এরা অনেক ফাঁকটাকে মারছে আর কি, কয়েক হাজার কোটি টাকা দিয়ে তার একটা বছরের ব্যাপী একটা সিগন্যাল ব্যান্ডউইথ কিনতে হয়। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, আমার ল্যাপটপে পাওয়ার কমে গেছে, আমি একটু এসে দিই, দাঁড়া, ওয়েট। আচ্ছা, এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। সবাই ক্লিয়ার? স্যার আমাদের মিডিয়া সিলেবাস কতটুকু? তোমার নাম কি? স্যার আমার নাম সরওয়ার শেখ। ক্লাসে কখন জয়েন করছো? হ্যালো, স্যার প্রথম থেকে। তার মানে তুমি ফলো করো প্রথম থেকে, যদি করতে তাহলে তো। মামুন, সিলেবাস কতটুকু বলো? স্যার গত ক্লাস পর্যন্ত যাওয়া হয়েছে স্যার, 7-8 লেকচার। তাহলে মামুন কিভাবে জানলো আর তুমি কিভাবে জানলে না? কারণ আমি ক্লাসের শুরুতেই এটা বলে দিয়েছি যে আমাদের মিডের সিলেবাস হলো আমাদের লাস্ট ক্লাসে লেকচার 7 এবং 8 পর্যন্ত, ওটাই আমাদের মিডল সিলেবাস। ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন? না স্যার। না স্যার। আমার মনে হয় আজকে পর্যন্তই থাকুক, আমরা নেক্সট দিন এটা করবো। আমি আজকে যেহেতু শুরু করলাম, এটা ইন্টারেস্টিং টপিক, সো আমি একটু বেশি সময় ধরে তোমাদের আরো বিভিন্ন ফিজিক্যাল মিনিং আরো রিলেটেড ইস্যুস গুলো নিয়ে ডিসকাস করলাম। তো এই টেবিলটা একটু সবাই মনে রাখবা, কারণ ভাইবার থেকে এখান থেকে কোশ্চেন হবে যে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কত, বা কোয়েক্সিয়াল কেবল যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করি আমরা ডিশের লাইনে, তার মধ্যে দিয়ে কত রেঞ্জের ফ্রিকোয়েন্সি যাওয়া আসা করে। স্যার এটা কি মিডের ভাইভাতেও কোশ্চেন করা হবে না ফাইনাল ভাইভাতে এটা নিয়ে? আচ্ছা, তোমরা যদি চাও তো আমি এখান থেকে মিডে কোশ্চেন করতে পারি, চাও? না স্যার চাই না। তাহলে আমাকে কেন মনে করাই দিচ্ছ বারবার? আমি তো বলে দিয়েছি যে লেকচার 7-8 পর্যন্ত তোমাদের মিড, আর মেয়েরা কোনো কোশ্চেন করে না, শুধু এইসব কোশ্চেন তারা করতে পারে, পড়াশোনা রিলেটেড কোশ্চেন করতে, মানে বোঝাবুঝি রিলেটেড। ওফ, আজকে এরা উপরে করছে কে জানে। ওকে, আর কোনো কোশ্চেন? আর একটা কোশ্চেন করতে পারবা যে কেউ?
কোনো কোশ্চেন আছে? আর নাই? নাই স্যার। আচ্ছা আমি এখন রোল কল করবো, ওয়েট। ওকে, দীপ্ত রঞ্জন দেবনাথ আছো? হ্যাঁ স্যার, ইয়েস স্যার। স্যার রেকর্ডটা অফ করে দেন। ওকে, গুড।